আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা সেকেন্ড পেপারের আরও একটি অনশর্ট ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ক্লাসে তোমরা স্বতঃস্ফূর্ত সহযোগিতা করবে। আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, ভয়েস ক্লিয়ার কিনা? ধন্যবাদ। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু আমাকে জানাও। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু জানাও। আমাদের আজকের এই সেকেন্ড পেপার ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেন সলভ করব। তো আমরা জানি যে গ্রামার অংশে শুরুতেই 1 নম্বরে প্রেপোজিশন থাকে। তো তোমাদের প্রেপোজিশন নিয়ে অনেক ভীতি, এবং আমরা জানি যে আসলে বেশি বেশি প্র্যাকটিস না করলে কোনো ক্ষেত্রে ঘটনা যদি জানা না থাকে তাহলে সেক্ষেত্রে এই প্রেপোজিশনে কিছু নিয়ম জানলেও মুখস্থবিদ্যা থাকলেও আসলে খুব ভালো করা কঠিন হয়। যেমন এটা একটি ঐতিহাসিক ঘটনা বা একটা হচ্ছে ব্যালেড গীতি কবিতা থেকে নেয়া। তো এই ঘটনা যদি কারো জানা না থাকে তাহলে এই রাজশাহী বোর্ড 2023-এর যে প্রেপোজিশনটা রয়েছে এটার উত্তর দেওয়াও কিন্তু কঠিন। আমরা এই ঘটনাটা এভাবে জানি যে একজন বৃদ্ধ নাবিক তার শেষ সমুদ্রযাত্রায় গেছিল এবং সেখানে তারা অভিশাপের কারণে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে। তারা একটি অ্যালবাট্রস পাখিকে হত্যা করে ফেলেছিল এবং এ কারণে তারা অভিশাপের মধ্যে পড়ে এবং তারা জীবন নিয়ে বেঁচে ফিরে আসাটাই ওই বৃদ্ধ নাবিকের জন্য কঠিন ছিল। একটা পর্যায়ে এখানে যেটা দিয়ে শুরু, বাট অ্যাট লাস্ট, অবশেষে গড সৃষ্টিকর্তা টুক পিটি হচ্ছে তার প্রতি, ওই বৃদ্ধ নাবিকের প্রতি হচ্ছে ক্ষমা প্রদর্শন করছে। অর্থাৎ সেই অভিশাপ থেকে, সেই বিপদ থেকে, সেই সমুদ্রযাত্রার বিপদ থেকে সে বা হচ্ছে তার জীবন রক্ষা পেয়েছে। তো যাই হোক, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে বাট অ্যাট লাস্ট গড টুক পিটি ড্যাশ হিম, তার উপরে ক্ষমা করেছে। এখন তাহলে পিটির পরে এই জায়গাতে তোমরা দেখো এখানে কোন প্রেপোজিশন হবে। আমি কমেন্ট পাচ্ছি, তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো দেখি। এখানে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে এ নাম্বার অপশান, এখানে উত্তর কি হতে পারে? ইয়েস, বাট অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম, তার উপরে কি করলো? করুণা করলো, তাই না? আচ্ছা, ওয়ান ডে, একদিন, এবার গল্পটা শুরু আবার। দ্য সেলার ওয়াজ ওয়াশিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং ড্যাশ দ্য শিপ, ড্যাশ দ্য শিপ। এখন দেখো এখানে কিন্তু এই জাহাজের চারিদিকের কথা বোঝাচ্ছে, যে সেলার দেখলো যে জাহাজের চারিদিকে সুইমিং করতেছে। হ্যাঁ, তাহলে এটা হতে পারে চারিদিকে, ইংলিশ হতে পারে রাউন্ড। অর্থ কি হতে পারে? রাউন্ড, অর্থাৎ চারিদিকে, রাউন্ড দ্য শিপ, জাহাজের চারিদিকে। দেয়ার কালার্স, এই হচ্ছে ওয়াটার স্নেকসগুলোর কালারগুলো ওয়ার সো বিউটিফুল, এত সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড ড্যাশ উইথ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, একেবারে অবাক হয়ে গেছে। দ্যাট হি ফেল্ট এ গ্রেট লাভ, তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। অ্যান্ড ড্যাশ দেম অ্যান্ড ব্লেস দেম ড্যাশ হিজ হার্ট। ওকে, তো এখানে যে অপশানটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সো বিউটিফুল অ্যান্ড হি ওয়াজ ফিল্ড ড্যাশ সাস এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার। বলো তো ফিল্ডের পরে এখানে সিতে কি হবে? এটা হবে উইথ, উইথ সাস এ ওয়ান্ডার, ফিল্ড উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পূর্ণ হ, পরিপূর্ণ হ। ফিল্ড উইথ আ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট হি ফেল্ট এ গ্রেট লাভ, তার একটা বিশাল ভালোবাসা তৈরি হয়েছে। ড্যাশ দেম, এখানে বলো তো ডি নাম্বারে কোন প্রেপোজিশন হতে পারে? জন্য অর্থে ফর হবে, রাইট, ফর দেম। দ্যাট হি ফেল্ট এ গ্রেট লাভ ফর দেম, তাদের জন্য কি বিশাল একটা ভালোবাসা তৈরি হয়েছে। অ্যান্ড ব্লেস দেম ড্যাশ হিজ হার্ট। ওকে, তো এখানে দেখো আবারও একটু খেয়াল করি আমরা, ব্লেসড দেম ড্যাশ হিজ হার্ট, তো হৃদয় থেকে ভালোবাসা দিয়েছে। এখন বলো তো থেকে অর্থে আমরা কি দিব? হৃদয় থেকে, তার হৃদয় থেকে। ইয়েস, ফ্রম হিজ হার্ট। অ্যাট ওয়ান্স, হঠাৎ, দ্য ডেড অ্যালবাট্রস ফেল, ডেড
অ্যালবাট্রস বলতে মৃত বাজ পাখি, অ্যালবাট্রস অর্থ বাজ পাখি, ফেল ড্যাশ ইজ নেক ড্যাশ দ্য সি। এখন আসো এখানে দ্য ডেড অ্যালবাট্রস ফেল ড্যাশ ইজ নেক, নেক অর্থ কি? ড্যাশ দ্য সি, সি এর পূর্বে কি হবে বলো তো? এফ এবং জি নাম্বার। কাদের উত্তর হয় এফ এবং জি? ইয়েস, ফ্রম হিজ নেক, ফেল ফ্রম হিজ নেক। ওকে, এবং ইনটু দ্য সি, সমুদ্রে। হ্যাঁ, সম্মুখে গতি বোঝাতে আমরা কিন্তু ইনটু ইউজ করি। ধরো ইন হলো মধ্যে, যেমন আমি এই ক্লাসরুমের মধ্যে আছি, এই অনলাইন ক্লাস নিচ্ছি একটা রুমের মধ্যে, ইন এ রুম। কিন্তু এখানে যদি যাওয়াটা একটা গতি বোঝাতো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ইনটু ইউজ করতাম। কি ইউজ করতাম? ইনটু। ঠিক আছে, ওকে। জেন্টাল ব্রিজ, খুব মৃদু একটা বাতাস, মানে একেবারেই প্রাণবন্ত একটা বাতাস, বিগেন টু ব্লো, বাতাস বওয়া শুরু হলো। ঠিক আছে, তো এখানে ড্যাশ দ্য সাউথ, দক্ষিণ থেকে, অ্যান্ড দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোক, ফেল ড্যাশ এ ডিপ স্লিপ, সে একটা গভীর ঘুমে চলে গেল। তাহলে এখানে একটু দেখো তো এইচ নাম্বার এবং আই নাম্বার কি হতে পারে? ইয়েস, দক্ষিণ থেকে, থেকে অর্থে এখানে ফ্রম হবে, ফ্রম দ্য সাউথ, অ্যান্ড দ্য ওল্ড ম্যান ফেল, পতিত হলো, ইনটু এ ডিপ স্লিপ। ওই যে একটু আগে বললাম সম্মুখে গতি বোঝাতে যে আসলে সে ঘুমায় গেছে, ইনটু এ ডিপ স্লিপ। ক্লিয়ার? ওকে, হোয়েন হি ওক আপ, যখন সে জেগে গেল মানে উঠলো ঘুম থেকে, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ এগেইন, এবং সে আবারও খুব সতেজ বোধ করলো, সে খুব বেটার ফিল করতেছিল। দাস, এভাবে দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড, অর্থাৎ এই বৃদ্ধ লোক, সে যে বিপদে পড়ছিল, অভিশাপের মধ্যে পড়ছিল, এই যে বাট অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম, সৃষ্টিকর্তা তার উপরে কি করছিল? করুণা করছিল। মানে ঘটনাটা এমন হয়েছিল যে যে অ্যালবাট্রস পাখিটাকে হত্যা করার পরে অভিশাপ নেমে আসে, পানি সব বিষাক্ত হয়ে যায়, এবং এটা একটা ব্যালড বা গীতি কবিতা আর কি, অনেক বড় গীতি কবিতা, স্যামুয়েল টেইলর কলেরিজের একটি ব্যালড। তো এটাতে আসলে একজন বৃদ্ধ নাবিকের শেষ সমুদ্রযাত্রার গল্প তুলে ধরা হয়েছে। তো একটা পর্যায়ে অভিশাপে আসলে অভিশাপের কারণে তাদের জীবন নিয়ে সমুদ্রপথ থেকে বেঁচে আসা কঠিন ছিল। একটা পর্যায়ে অবশেষে সৃষ্টিকর্তা যখন তার প্রতি করুণা করলো, তারপরে সেলার দেখলো যে চারপাশের পানি হচ্ছে বা চারদিকের পরিবেশ সব সাপোর্টিভ হয়ে গেছে, সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে দেখছে যে হচ্ছে সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে। ঠিক আছে, তো সো এটা আসলে তুলে ধরার চেষ্টা করছে। হোয়েন হি ওক আপ, সে যখন উঠলো, ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ এগেইন, সে আবারও ফ্রেশ বোধ করতেছিল, তার খুব ভালো লাগতেছিল। অ্যান্ড দ্য ওল্ড ম্যান, তখন এই বৃদ্ধ লোকটা ওয়াজ রিলিফড অফ, রিলিফটের পরে কি হবে? অফ হিজ সাফারিংস, সে যে দুর্ভোগ পথ ছিল, সে যে কষ্টে ছিল, সেখান থেকে সে মুক্তি পেয়েছিল। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এই গল্প না জানা থাকলে কিন্তু এটা পারা যাবে না। এজন্য যে গল্পগুলো আছে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেন রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়বা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমরা উত্তর দেখতে পাচ্ছি, আমরা এই উত্তরগুলো অলরেডি করে আসছি। এবার দেখো, আমরা 2 নম্বরে জানি যে সুইটেবল ফ্রেজ আসে। তো সুইটেবল ফ্রেজটা আসলে আমাদের সবচেয়ে সহজ টার্ম। এখানে কি কি আছে আমরা দেখি। ইফ, ইফ হলো যদি অর্থে আসতে পারে। দেয়ার শুরুতে বসলে সেটার অর্থ উজ্জ্ব থাকে। হ্যাজ টু, হ্যাভ টু, এগুলো বাধ্যবাধকতার ক্ষেত্রে বসে। হোয়াটস লাইক, এটা শেষে হলো জিজ্ঞাসা চিহ্ন থাকে। হ্যাড বেটার অর্থ হলো বরং ভালো, কোনো হালকা ব্যাপারে এটা বসে। এরপর হোয়াট ডাজ লুক লাইক, কোনো কিছু দেখতে কেমন বোঝাতে এটা আসে, এবং মাঝে একটা তোমার দুই পাশে হলো গ্যাপ থাকে সাধারণত। ওয়াজ বর্ন, কোনো কিছু জন্মগ্রহণ করার ক্ষেত্রে, কি ক্ষেত্রে?
কোনো কিছু জন্মগ্রহণ করার ক্ষেত্রে। যেমন আমি বলতে পারি আই ওয়াজ বর্ন ইন 1990, আমি 1990 সালে জন্মগ্রহণ করেছিলাম। হ্যাঁ, এরকম আর কি। লেট অ্যালোন মানে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। ওকে, উড রেদার অর্থ হলো কি, অধিকতর পছন্দ করা। আর অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো যেই মাত্র সেই, যেই মাত্র সেই। এখন এটা সহজ, তারপরেও তোমরা বলবা উত্তর এবং আশা করি তোমরা পারবে এগুলো। তো আমরা প্রথমে মডাল ভার্বে সলভ করি। আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, এই যে একটা আমরা মডাল ভার্ব পেয়েছি, মানে কারণ এখানে ভার্বের বেস ফর্ম আছে। তো মডাল ভার্ব আছে হলো হ্যাড বেটার, আছে হ্যাজ টু, আছে উড রেদার, মানে তিনটায় আছে, তিনটায় আছে। তাহলে তিনটাই কিন্তু দেখতে একই রকম, এটা ঠিক পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা একটু দেখি এখানে। তো রূপা টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। নার্স হওয়ার থেকে সে টিচিং পেশাটা তার বেশি ভালো লাগে। এই যে দেন আছে, উড রেদার ডট ডট দেন হয়। আমরা যদি দেখি গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে এবং পরবর্তীতে দেন আছে, সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা উড রেদার ডট ডট দেন, অর্থাৎ মডাল ভার্ব অধিকতর পছন্দ করা অর্থে উড রেদার হবে। ওকে, তো ওকে ফাইন। রূপা উড রেদার টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স। শি থিংস টিচিং ইজ এ নভেল প্রফেশন। টিচিং ইজ এ নভেল প্রফেশন। ওকে, এখন আসো বি নাম্বার। এডমন্ড বার্ক ওয়াজ অ্যান অরেটর। উনি একজন হচ্ছে অরেটর, রাইটার, লেখক বা শিরুট পলিটিশিয়ান। উনি খুব ধূর্ত একজন চতুর একজন হচ্ছে রাজনীতিবিদ। হি ড্যাশ এত সাল, 1729 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করছিল। জন্মগ্রহণ করা অর্থে আমরা এটাকে ওয়াজ বর্ন বসাবো, এটা আমরা পারি। কিন্তু আমরা একটু আগে দেখছিলাম যে মডাল ভার্বগুলো আমরা আগে দিয়ে দিব, তাই না? তাহলে বলো তো, এখানে না হয় উড রেদার দিলাম, এখানে হ্যাড, হ্যাজ টু এবং হ্যাড বেটার কোথায় হবে? এটাও তো বেস ফর্ম আছে। এফ নাম্বার দেখো, সারিকা ইজ অ্যান এক্সামিনি, সে একজন পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য তার অনেক পড়তে হয়। এটা কি হালকা ব্যাপার? হ্যাড বেটার বরং ভালো? না, একজন শিক্ষার্থী রেজাল্ট ভালো করতে হলে তাকে অনেক অবশ্যই পড়তে হয়। বাধ্যবাধকতা বোঝালে আমরা হ্যাজ টু দিব, আর যদি বরং ভালো হালকা ব্যাপার হয় তাহলে আমরা হ্যাজ টু দিব। সরি, একটু দেখো, আমি তোমাদের আবার বলছি, এটা আমি আবারও একটু দেখাচ্ছি, মাঝে একটু ত্রুটি ছিল। দেখো, আমরা এর আগে দেখেছি উড রেদার ডট ডট দেন হয়েছে। তাহলে আর থাকলো কি মডাল ভার্ব? হ্যাড বেটার আর হ্যাজ টু। তো হ্যাড বেটার হলো বরং ভালো, হালকা ব্যাপার, মানে খুব আর্জেন্ট না, কিন্তু হ্যাভ টু হ্যাজ টু বসে বাধ্যবাধকতা বোঝাতে। তো এখানে বলা হচ্ছে যে সারিকা নামে একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে। তো ইজ অ্যান এক্সামিনি, সে পরীক্ষার্থী। এখন সে যে পরীক্ষার্থী, তাকে তো অবশ্যই ভালো ফলাফল করতে, অবশ্যই পড়াশোনা করতে হবে। তার মানে এটা হবে হ্যাজ টু, হি হ্যাজ টু, এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আর একটা কোথায় আছে দেখো তো তোমরা, এই যে রিতা ইজ ওয়েল না ইল, হ্যাঁ, রিতা ইজ ওয়েল না ইল লেখা, এটা আর একটা দেখো, এই যে লেখা আছে রিতা ইজ ইল, হ্যাঁ, রিতা অসুস্থ। উই ড্যাশ গো টু সি হার, আমাদের বরং ভালো তাকে দেখতে যাওয়া উচিত। শি উইল বি হ্যাপি টু সি আস, সে আমাদের দেখে খুশি হবে। তাহলে এটা কিন্তু একেবারে মানে বাধ্যতামূলক নয় যে কেউ অসুস্থ হলে তাকে তোমাকে দেখতে যেতেই হবে। বলছে বরং ভালো, হ্যাড বেটার, আমরা তাকে দেখতে যাই, আমরা দেখতে গেলে সে মানে খুশি হবে। তাহলে এটা হালকা ব্যাপার বা বরং ভালো অর্থে এখানে হ্যাড বেটার আসবে। তো এই তিনটে একসাথে করানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এগুলো দেখতে একই রকম, এটাও বেস ফর্ম, এটাও কি বেস ফর্ম, দেখতে একই রকম, তাহলে পার্থক্যটা কোথায় এটা বোঝার জন্য। হ্যাঁ, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে তিনটা মডেল ভার্ব আর ওয়াজ বর্নটা করে ফেললাম। এখন আমরা একটু চেষ্টা করব এরপরে এ হয়েছে, বিও হয়েছে। আচ্ছা, আমরা তাহলে সিটা করে ফেলি। কোনটা দেখা যায় তাহলে? সিতে
কি হবে? হি ক্যান নট রিচ ইন এ হাই স্কুল, সে হাই স্কুলেই পড়তে পারেনি ড্যাশ ইন এ ইউনিভার্সিটি। তাহলে আমরা একটু দেখতে পারি যে এ ধরনের অপশনে লেট অ্যালোন থাকে, কি থাকে? আমরা দেখতে পাচ্ছি লেট অ্যালোন ওয়ার্ডটা রয়েছে, রাইট। লেট অ্যালোন অর্থ কি? চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না। তো কেমন বলছে? হি কান্ট বা ক্যান নট হচ্ছে টিচ ইন এ হাই স্কুল, বলছে এই লোকটা হাই স্কুলেই পড়াতে পারে না। লেট অ্যালোন ইন এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়াবে এটা তো চিন্তাই করা যায় না। ঠিক আছে, তাহলে এখানে চিন্তাই করা যায় না অর্থে কি আসতে পারে? লেট অ্যালোন আসতে পারে। তাহলে দেখো এই তিনটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এটা ওয়াজ বর্ন অর্থে মানে জন্মগ্রহণ করার অর্থে এটা ওয়াজ বর্ন ছিল, আর এটা তো উড রেদার ডট ডট দেন। তাহলে আমাদের টোটাল কয়টা হলো? আমাদের টোটাল হলো তোমার সলভ হয়ে গেছে কোনটা কোনটা আমরা একটু দেখি। আমাদের সলভ হয়ে গেছে উড রেদার, আমরা হ্যাড বেটার দিয়েছি। মডাল ভার্ব হ্যাজ টু, মডালগুলো আগে শিখে ফেলছি। ওয়াজ বর্নটা খুব সহজ ছিল, সেটাও পড়ছি। এবার আমাদের এখানে আছে চিন্তাই করা যায় না বোঝাতে এটা লেট অ্যালোন, এটা আমরা করে ফেলছি। বাকিগুলো করব আমরা, বাকিগুলো। তো এর মধ্যে আমরা একটু দেখি তাহলে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা দেখা যেতে পারে। এখন অ্যাজ সুন অ্যাজ কোথায় বসে? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ আমরা একটু দেখি। তো দেখো তো এখানে অ্যাজ সুন অ্যাজের একটা নিয়ম আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজের পরে পাস্ট ইনডিফিনিট আবারও পাস্ট ইনডিফিনিট, অথবা পাস্ট ইনডিফিনিট অ্যাজ সুন অ্যাজ পাস্ট ইনডিফিনিট, এটা আসতে পারে যদি আর অর্থটা হয় যেই মাত্র সেই, যেই মাত্র সেই। তো সেক্ষেত্রে তোমরা একটু আই নাম্বারটা দেখো তো, আই নাম্বারে কি অ্যাজ সুন অ্যাজ হতে পারে? দেখো তো, হবে? অনেকের উত্তর সঠিক। দেখো, দ্য গার্লস ফেল সিক, বলছে এই মেয়েটা অসুস্থ বোধ করতেছিল। ফল এর পাস্ট কিন্তু ফেল, এটা কিন্তু পাস্ট। হ্যাঁ, সে অসুস্থতা বোধ করতেছিল, ফেল সিক। ড্যাশ দে হ্যাড ফুডস, তাহলে এটা কি অ্যাজ সুন অ্যাজ হতে পারে? দ্য গার্লস ফেল সিক, সে কি অসুস্থতা বোধ করতেছিল যেই মাত্র। দে হ্যাড ফুডস, না যেতে না যেতেই, হতে না হতেই, খেতে না খেতেই অর্থে দে হ্যাড ফুডস, এটা কি সঠিক হতে পারে? এটা কি অ্যাজ সুন অ্যাজ হবে? অ্যাজ সুন অ্যাজ হতে পারে এটা? দেখো, এই হ্যাড মানে খাওয়া, হ্যাড মানে খাওয়া, হ্যাড মানে সবসময় ছিল না, হ্যাভ মানে কিন্তু খাওয়া হয়। হ্যাঁ, এভাবে আসতে পারে যে আই হ্যাভ মানে আমি খেয়েছি। ঠিক আছে, ওকে। তো বিষয়টা হচ্ছে এখানে হ্যাভ মানে খাওয়া, এবং এটা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ হবে। কি হয়েছে ঘটনাটা? যে দ্য ফুডস ওয়ার কন্টামিনেটেড। ধরো আমরা খুব বাজে একটা খাবার খাইছি, খাওয়ার পর আমাদের ফুড পয়জনিং হয়েছে, ঠিক সেরকম একটা ঘটনা এখানে ঘটছে। এই মেয়েগুলো কোথাও এমন একটা খাবার খাইছে যে খাবারগুলো দূষিত ছিল, কন্টামিনেটেড ছিল। আমরা কিছুদিন আগে মনে হয় দেখলাম যে ওই যে ফুচকার দোকানে, সম্ভবত এটা যশোরের ঘটনা, যে হচ্ছে ফুচকা খেয়ে স্কুলের অনেক মেয়েরাই হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে। তো এই যে ব্যাপারটা যে কন্টামিনেটেড, দূষিত বা ভেজাল খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ যেই মাত্র, দে বলতে মেয়েরা ওই খাবারটা খেলো, যেই মাত্র সেই, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র মেয়েরা খাবারটা খেয়েছে, দ্য গার্লস ফেল সিক, মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। কি করেছে? অসুস্থ হয়ে পড়েছে। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা এটা অ্যাজ সুন অ্যাজ দেখলাম। এবার আমরা দেখতে পারি আর ডব্লিউএইচ ওয়ার্ড আমরা দেখতে পারি। আমরা এবার দেখছি ডব্লিউএইচ ওয়ার্ড দুইটাই আছে, ইন্টারেস্টিং। হোয়াট ডাজ লুক লাইক, এটাও দুটো গ্যাপ। হোয়াটস লাইক, এটাও দুইটা গ্যাপ। তা দুইটাই আছে, তাহলে আমরা এই দুইটা একসাথে সলভ করে আসি। হোয়াট ডাজ লুক লাইক, কোনো কিছু দেখতে কেমন, একটা পরী দেখতে কেমন, একটা বানর দেখতে কেমন, শাপলা ফুল দেখতে কেমন, পাহাড় দেখতে কেমন, এরকম বোঝাতে আসলে দুইটা গ্যাপের মাঝে বা দুইটা গ্যাপে আমরা হোয়াট ডাজ এবং লুক লাইক দিয়ে থাকি। হোয়াট ডাজ লুক লাইক, হ্যাঁ, কোনো কিছু দেখতে কেমন বোঝাতে। ওকে, তো ঠিক আছে, তাহলে হোয়াটস লাইক আছে এবং হোয়াট ডাজ লুক লাইক। তো এখানে আমরা তাহলে পরের পেজে চলে যাই এবং তোমরা উত্তর বলার চেষ্টা করো। আমি দেখতে চাই যে তোমরা উত্তর কোনটা বলো। আগে যে নাম্বার বলো। আমি একটু আগে বললাম কোনো কিছু দেখতে কেমন, হরিণ দেখতে কেমন, বানর দেখতে কেমন, হাতি দেখতে কেমন।
ইয়েস, যে নাম্বারে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ যে অ্যান এলিফ্যান্ট লুক লাইক। কেউ কাউকে জিজ্ঞেস করতে পারে যে হাতি কখনো দেখেনি, যে হাতি দেখতে কেমন, আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, আমি জীবনে কখনো হাতি দেখিনি, এমন যদি কেউ থাকে, তো তাহলে হাতি দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন বোঝাতে এখানে হোয়াট ডাজ লুক লাইক আসতে পারে। ওকে ফাইন, হয়ে গেছে। এবার আসো আমরা একটু তাহলে দেখি যে আরও দুইটা গ্যাপ আছে এমন ক্ষেত্রে। এটা হোয়াটস আমরা দেখেছিলাম হোয়াটস ডট ডট লাইক, এই যে তাহলে এটা জি নাম্বার হবে। তো বলছে হোয়াটস বা হোয়াট ইজ অনেস্টি লাইক, সততা কেমন, আই থিঙ্ক ইট টু বি আ নভেল ভার্স, বলছে এটা আমি মনে করি একটা মহৎ গুণ, আসলে এই সততা একটা মহৎ গুণ। তো আশা করি তোমরা এই দুটোর পার্থক্য বুঝছো। আমরা এটাও করে ফেলছিলাম, বাদ আছে কোনটা, আমাদের কি কি বাদ আছে, কোনটা কোনটা বাদ আছে আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্ভবত ইট, সম্ভবত রাইট, দেয়ার বাদ আছে, ইট বাদ আছে, এটা ইট হবে, এফ এর মতো হয়ে গেছে, এটা ইট, আইটি ইট। তো দেখো ইট আর দেয়ার একসাথে শিখি, ইট এবং দেয়ার নিয়ে আমাদের আসলে একটু কনফিউশন হয়, কোথায় ইট হবে আর কোথায় দেয়ার হবে। দেখো তো পারো কিনা, কোথায় ইট হবে, এখানে দেখো কোথায় ইট, এখানে ইট হবে না এখানে ইট হবে, এখানে দেয়ার হবে না এখানে দেয়ার হবে, ডি আর ই বলো দেখি, কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো, আমি দেখতে থাকি কার উত্তর সঠিক হয়। ডি এবং ই, ডি এবং ইতে ইট আর দেয়ার হবে, কোন ডিতে কি হবে, ইতে কি হবে, রাইট। দেখো ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন, টু রিগেইন লস্ট হেলথ, বলছে হারিয়ে যাওয়া যে স্বাস্থ্য এটা ফিরে পাওয়া কঠিন, সো উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, আমরা আমাদের স্বাস্থ্যের যত্ন নিব। এই যে তোমরা সব উল্টাপাল্টা জিনিস খাও, এই যে বার্গার বা ফাস্টফুড জাতীয় যেগুলো আছে, ড্রিঙ্কস খাও, হ্যাঁ আমরা অনেকেই খাই, কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন না, এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তা আসলে শরীর যদি কখনো অ্যাফেক্টেড হয়, রোগাক্রান্ত হয়, এবং অনেক ক্ষেত্রে এই হচ্ছে ভালো স্বাস্থ্য আর ফিরে পাওয়া যায় না। তো আমাদের উচিত নিজের শরীরের খেয়াল রাখা, টেক কেয়ার অফ মানে যত্ন নিতে হবে। তাহলে ইট ইজ ডিফিকাল্ট, ইট মানে কঠিন, হ্যাঁ এটা সরি, এখানে আমি, তো দেখো আসলে আমরা শরীরের যত্ন নিব, টেক কেয়ার অফ ইয়োর হেলথ বা আওয়ার হেলথ, আমরা আমাদের স্বাস্থ্যের যত্ন নিব। এখানে লেখা আছে ইট ইজ ডিফিকাল্ট মানে এটা কঠিন, তো এখানে ডিফিকাল্ট অর্থ কঠিন, ইটের পরে ইজ হয়েছে, ইট ইজ ডিফিকাল্ট এটা কঠিন, টু রিগেইন লস্ট হেলথ অর্থাৎ হারিয়ে যাওয়া সম্পদ। এরপরে দেখো দেয়ার ফ্লোজ এ রিভার, বলছে এই দেয়ার, দেয়ার তখনই বসে যখন এর বাংলা অর্থটা উজ্জ্ব থাকবে এবং পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এ রিভার সিঙ্গুলার বলে কিন্তু এটা ফ্লোজ হয়েছে। বলছে দেয়ার ফ্লোজ আ রিভার, একটা নদী বয়ে গেছে, বিসাইড আওয়ার প্লেস, আমাদের গ্রামের পাশ দিয়ে কী করেছে, একটা নদী বয়ে গেছে। দ্য রিভার ইজ ইউজফুল টু আস, বলছে নদীটা আমাদের জন্য খুব সহায়ক ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। তো তাহলে এটা হয়ে গেল, এটা আমরা আগেই দেখছি, সুতরাং এই সহজ অপশানটা আমাদের হয়ে গেছে। দেখো তো এখানে সবগুলো উত্তর হয়েছে কার কার, এটা খুব সহজ ছিল, খুবই সহজ ছিল, আমরা আলোচনা করলাম কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তরগুলো দিয়েছিলে এবং সবগুলো হয়েছে, বুঝতে পারছো সবাই? ওকে নেক্সট দেখো আমরা এখন কমপ্লিটিং সেন্টেন্স দেখতে পারি। তোমরা জানো সো দ্যাট অর্থ যাতে, সো দ্যাট অর্থ যাতে, এবং সো দ্যাটের ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ইউজ করে থাকি সাবজেক্টের পরে, বর্তমান হলে ক্যান আর অতীত হলে কুড। তো বলছে দ্য মার্টার্স, যারা শহীদেরা, লেইড ডাউন দেয়ার লাইফস, তাদের জীবন উৎসর্গ করেছে ইন 1971, 1971 সালে যেমন জীবন দিয়েছে, আমরা অতি সম্প্রতি আমরা দেখেছি 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে তোমরা ছাত্ররা বা তোমাদের ইমিডিয়েট বড় ভাইয়েরা এরা রাজপথে জীবন দিয়েছে, আহত হয়েছে, তোমরা অনেকে আহত হয়েছো। তো তোমাদের যে অবদান, এই অবদান আসলে চিরস্মরণীয়। দেখো তো দে ডিড ইট,
তারা এটা করেছিল, অর্থাৎ এই ৭১-এর শহীদেরা তারা এটা করেছিল সো দ্যাট, যাতে কি হতে পারে, তাদের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল এটা বলতে হবে। সো দ্যাট অর্থ যাতে, এরপর আমরা সাবজেক্ট দিব। সাবজেক্ট কিন্তু দেখে দেখে বসানো যাবে দে। অতীত হলে ক্যান না কুড, তাহলে দে কুড, তাহলে দে কুড, তাহলে ৭১-এর চেতনা কি ছিল। যদিও আমরা অনেকে ৭১-এর চেতনা সম্পর্কে ভুল ধারণা রাখি। একটা বৈষম্যহীন একটি রাষ্ট্রই ছিল ৭১-এর চেতনা। তো যদিও এখনও আমরা সেই বৈষম্যহীন রাষ্ট্র পাইনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা দেশে বৈষম্য দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো এ নাম্বার অপশান, দে ডিড ইট, তারা এটা করেছিল সো দ্যাট। সাবজেক্ট কে ছিল, উই কুড গেট, উই কুড না দিয়ে এখানে যদি আমরা দেও দিতাম, দিয়ে আমরা ভিন্ন বাক্য লিখতে পারতাম। তবে আমরা যদি উই ইউজ করি, তারা যুদ্ধ করেছিল, তারা জীবন দিয়েছিল। কেন দিয়েছিল? আমাদের জন্য, আমরা যারা আছি তাদের জন্য ৭১ সালে জীবন দিয়েছিল আমাদের পূর্বপুরুষেরা। কুড গেট অ্যান, ওই যে অতীত হলে কুড, তো অতীত হলে কি হবে, কুড হবে, তাই না? অতীত হলে কুড হবে, কুড গেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা যেন একটা স্বাধীন দেশ পাই, আমরা সমান অধিকার পাই, আমরা যেন কথা বলার স্বাধীনতা পাই, আমরা যেন আমাদের চলার স্বাধীনতা পাই। তো দেখো, আমরা এর পরের অপশানে চলে যাব। এখানে আমাদের কি ছিল, ইটস টু লেট, বলছে অনেক দেরি হয়েছে। উই উডন্ট হ্যাভ মিসড দ্য ট্রেন, ইট ইজ টু লেট। উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করতাম না, মানে মিস করে ফেলছি, অনেক লেট হয়ে গেছে, টু লেট, অনেক দেরি হয়ে গেছে। তাহলে উই উডন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করতাম না, এটা তো আমরা দেখলাম। এখন আমরা একটা স্ট্রাকচার জানি যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, বা আমরা এটাকে থার্ড কন্ডিশনাল বলি। তাহলে যেহেতু এই অংশটা দেয়া আছে এবং বলা হচ্ছে দেরি হয়ে গেছে, আমরা মিস করতাম না, তাহলে যদি দিয়ে করা যেতে পারে, যদি ইফ আনলাম, এরপরে আমার সাবজেক্ট তো রয়েছেই উই, ইফ উই, দেখো তো পারো কিনা। ইফ উই এর পরে একটি পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে, যেহেতু এটা স্ট্রাকচার মেলে হচ্ছে থার্ড কন্ডিশনাল বা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো উত্তর কোনটা হবে। ইয়েস, অনেকের উত্তর হয়েছে, বলছে ইফ উই হ্যাড রিচড দ্য স্টেশন এ লিটল বিট আর্লিয়ার, আমরা যদি আর একটু আগে আসতাম, এ লিটল বিট আর্লিয়ার মানে একটু আগে আসতাম। অথবা তুমি এত কঠিন না পারলেও যদি তুমি শুধু বলো আর্লিয়ার, আরো একটু আগে আসতাম, তাহলে আমরা ট্রেনটা মিস করতাম না। তাহলে এই অংশ দেখলাম, আমরা দেখে বুঝলাম এটা থার্ড কন্ডিশনাল, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি যে ইফ প্লাস পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এটা আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ইফ প্লাস পাস্ট পারফেক্ট করার চেষ্টা করেছি। ক্লিয়ার? তো ইফ উই হ্যাড রিচ দ্য স্টেশন, আমরা যদি স্টেশনে পৌঁছাতাম এ লিটল বিট আর্লিয়ার, একটু আগে পৌঁছাতাম, তাহলে উই উডন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করতাম না। ক্লিয়ার? আচ্ছা, দেখো আমরা পরের কোশ্চেন দেখি। বলছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, বলছে কবিতাটা এত কঠিন। আমরা জানি টু ডট ডট টু হয়, এবং আমরা এটাও জানি এই টুর পরে যে অ্যাজেক্টিভটা থাকে, এই অ্যাজেক্টিভের যে কাজটা, অ্যাজেক্টিভ যেটা থাকে, এটার কারণে ওই ভার্বের কাজটা করা যায় না। টু ডট ডট টুতে পারে না বা পারতো না উজ্জ থাকে। তাহলে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, বলছে কবিতাটা এত কঠিন, ফর বলতে পারো আমার জন্য, আমাদের জন্য, ফর যেহেতু আছে, তো কি হতে পারে, টু মেমোরাইজ হতে পারে, টু আন্ডারস্ট্যান্ড হতে পারে। আসলেই কিছু কবিতা আছে যেগুলো খুব কঠিন কঠিন কিছু কবিতা আছে যেগুলোতে কবি কি বলেছে এটা বোঝা যায় না। ঠিক আছে, তাহলে এটা টু আন্ডারস্ট্যান্ডও দিতে পারো। কি দিতে পারো? টু আন্ডারস্ট্যান্ড। আমরা দেখি তো উত্তর কি ছিল। বলছে ফর মি টু আন্ডারস্ট্যান্ড, হতে পারে ফর আসও দেওয়া যেত। ওকে, তাহলে এভাবে আমরা লিখতে পারি। ওকে, এবার দেখো বলছে ডেঞ্জার কামস হোয়ার, তো সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে সতর্ক থাকতে হবে। মানে যেখানে গেলে বাঘের ভয় সেখানে রাত পোয়াই, আমরা বাংলা একটা প্রবাদ বাক্য বলি। বলো তো দেখি এখানে কে কে পারো। ডেঞ্জার কামস হোয়ার,
এরকম কিছু প্রবাদ বাক্য মুখস্থ থাকতে হবে, এটা কিন্তু নিচ থেকে দেয়া যাবে না। অনেকের উত্তর সঠিক, ধন্যবাদ তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। ডেঞ্জার ইজ ফেয়ার্ড, ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড, যেখানে গেলে বাঘের ভয় সেখানে রাত পয়। ঠিক আছে, এগুলো এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট প্রভাব তোমরা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আশা করি তোমরা ভালো করবা। এরপর আমরা একটু দেখতে পারি, দেখো যে এখানে দেখো ই নাম্বার, শি স্পোক অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে। আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট হবে। কোন টেন্স? পাস্ট পারফেক্ট। এই স্ট্রাকচারগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। শি স্পোক, সে এমনভাবে কথা বলে, অ্যাজ ইফ যেন, ড্যাশ, শি ওয়াজ অ্যাকচুয়ালি কোয়েক, এ কোয়েক, শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কোয়েক, সে একটা হচ্ছে হাতুড়ে হচ্ছে ডাক্তার। শি স্পোক, সে এমনভাবে কথা বলে, অ্যাজ ইফ যেন, শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কোয়েক, সে হলো হাতুড়ে, ইয়েস, সে হচ্ছে হাতুড়ে ডাক্তার। ওকে, তোমাদের অনেকের উত্তর হয়েছে এখানে। তাহলে সে আসলে একজন হাতুড়ে ডাক্তার, কিন্তু সে এমন ভাবসাব নেয় যে সে এক বস, সে সব জানে, সব পারে। ঠিক আছে, সে একজন এমবিবিএস। হ্যাঁ, এমবিবিএস মানে কি? মা বাবার বেকার সন্তান। হ্যাঁ, শি স্পোক, সে এমনভাবে কথা বলে যেন কি, সে কি একজন এমবিবিএস হয়ে গেছে, একদম বড় মাপের ডাক্তার হয়ে গেছে। তাহলে এটা পাস্ট পারফেক্ট দিব আমরা, কি দিব? পাস্ট পারফেক্ট। উত্তর দেখে আসি আমরা। এই যে শি হ্যাড বিন অ্যান এমবিবিএস, শি হ্যাড বিন অ্যান এমবিবিএস, যে সে এমবিবিএস হয়ে গেছে। মা বাবার বেকার সন্তান নাকি এমবিবিএস? আমি একটা স্টুডেন্টকে বললাম যে এমবিবিএস মানে, মজা করে বলছি যে মা বাবার বেকার সন্তান। তো স্টুডেন্ট বলে, না স্যার, এমবিবিএস মানে তো মা বাবার বেকার সন্তান না। তো আমি বললাম যে কি হবে? আমি ভাবছি ও রিয়েলটা জানে, ইংলিশ যেটা আছে, পূর্ণ মিনিং যেটা আছে এমবিবিএস এর সেটা বলবো। বলছে না স্যার, এমবিবিএস মানে হলো মৌলভীবাজার বাস স্ট্যান্ড। কি বলে? এমবিবিএস হলো মৌলভীবাজার বাস স্ট্যান্ড। তো এত সিরিয়াসলি বলছে, সে যে মজা করে বলছে আমি আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, মা বাবার বেকার সন্তান হোক আর তোমার মৌলভীবাজার বাস স্ট্যান্ড হোক, ব্যাপারটা হচ্ছে যে শি স্পোক, সে এমনভাবে কথা বলে যে শি হ্যাড বিন অ্যান এমবিবিএস, সে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কুয়েক, হাতুড়ে ডাক্তার। সে কি হাতুড়ে ডাক্তার। দেখো, দ্য থিপ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ, পরেরটা দেখি। চোরটা হলো পুলিশের ভয়ে আছে। হি র্যান ওয়ে, চোরটা তো ভয় পেয়েছে, সে মানে দৌড় দিয়েছে, লেস্ট, এই ভয় হয় যে। দেখো তো এটা পারো কিনা। অনেকে জানো লেস্টের সাথে শুড হয়, কিন্তু এখানে শুধু শুড দিলে হবে না, শুডের পরে ভার্বের বেস ফ্রম দাও, কিন্তু এখানে অলরেডি অ্যারেস্টেড কথাটা আছে। ইয়েস, অনেকের উত্তর সঠিক। এই সাবজেক্ট তুমি হি দিলে, শুডও দিয়েছো, কিন্তু প্যাসিভ, সে নিজে নিজেকে অ্যারেস্ট করবে না, শুড বি অ্যারেস্টেড, লেস্ট হি শুড বি অ্যারেস্টেড। এই ভয় হয় যে পুলিশ তাকে গ্রেপ্তার করে, সে নিজে নিজেকে গ্রেপ্তার করবে না, তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা একটু পরের উদাহরণ দেখি। ডেসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস। তাহলে ডেসপাইট বিইং পোর্স, গরিব হওয়া সত্ত্বেও, বিইং দেওয়া যেতে পারে, আরও অনেক উত্তর হতে পারে। ডেসপাইট বিইং পোর, গরিব হওয়া সত্ত্বেও। ডেসপাইট হলো টু ব্যতীত প্রেপোজিশন, টু ব্যতীত প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হতে পারে, প্রেপোজিশনের পরে ফ্রেজ হতে পারে, অর্থাৎ এই গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে। ডেসপাইট বিইং পোর, গরিব হওয়া সত্ত্বেও, হি হেল্পস হিজ রিলেটিভ, সে তার আত্মীয়দেরকে সাহায্য করে। ওকে, আচ্ছা এটা বলো তো দেখি। হি টুক লজিক ড্যাশ হিস্ট্রি, সে ইতিহাসের পরিবর্তে লজিক নিয়েছে। হিস্ট্রি সিমস টু বি ডিফিকাল্ট টু হিম, ইতিহাসের পরিবর্তে সে কি নিয়েছে? লজিক নিয়েছে। তাহলে এটা উত্তর কি হতে পারে? ইয়েস, আসলে সঠিক বলেছ, যে এখানে ইনস্টিট অফ বা ইন লিউ অফ অর্থ হলো পরিবর্তে। তো
তো পরিবর্তে অর্থে দুইটাই হয়, তোমরা যে কোনো একটা দিতে পারো, পরিবর্তে অর্থে ইনস্টিড অফ দেয়া যেতে পারে। এখন আসো আমরা একটু দেখি, ইফ হি হ্যাড বিন বা ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম, আমি যদি ক্ষুধার্ত হতাম, ইফ আই হ্যাড বিন হাংরি। তো এখানে ইফ প্লাস পাস্ট পারফেক্ট আছে, আমরা জানি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট আমি আই দিলাম, পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তো তুমি যদি ক্ষুধার্ত হও তাহলে খাওয়া দাওয়া করতে হবে তো নাকি, তাহলে উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ইট অ্যাট, ইটেন। যদি আমি ক্ষুধার্ত হতাম, এটা থার্ড কন্ডিশনাল, বা এক কথায় এটা ই প্লাস পাস্ট পারফেক্ট হলে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে হতে পারে আই উড হ্যাভ ইটেন সামথিং। ক্লিয়ার? ওকে, এখন দেখো তোমরা জানো নিশ্চয়ই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, কন্টেন্স হয় পাস্ট ইনডিফিনিট। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট। এখন আসো, কারাপশন ইজ এ কার্স, বলছে এই যে দুর্নীতি বা কারাপশন এটা একটা অভিশাপ, বাংলাদেশের একটা বড় অভিশাপ। এই দুর্নীতি না থাকলে আমরা আজকে অনেক ভালো লাইফ লিড করতাম, আমাদের জীবনযাত্রার মান বেড়ে যেত। হ্যাঁ, তো দুর্নীতির কারণে এই অবস্থা। বলছে ইট ইজ হাই টাইম, অর্থ হলো এটাই উপযুক্ত সময়। তো আমরা জানি, দেখি কে কে পারবে এটা। আমি সঠিক উত্তরগুলো দেখার চেষ্টা করতেছি। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, এটাই উপযুক্ত সময়, সরকার। ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, টুক অ্যাকশন এগেনস্ট কারাপশন হতে পারে, হতে পারে এভাবে বাক্য আমরা লিখতে পারি। এখানে আছে টুক অ্যাকশন এগেনস্ট কারাপশন, দেয়া যাবে। ওকে, আশা করি এগুলো তোমরা পারো। এবার আমরা রাইট ফর্ম অফ ভার্ব দেখতে পারি। রাইট ফর্ম অফ ভার্বে আমাদের খুব সহজ সহজ কিছু বিষয় আসবে। এখানে আমরা জানি যে 14টা অপশান থাকে। 14টা অপশানে কত মার্ক? 7 মার্ক, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস। তো এখানে বলছে ইফ অল দ্য চিলড্রেন ড্যাশ টু স্কুল, যদি সব স্টুডেন্টই স্কুলে যেত। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো তো এর উত্তরটা কি হবে, দেখি কে কে পারে। হ্যাঁ, দ্য কান্ট্রি ড্যাশ রিড অফ কার্স অফ ইলিটারেসি, অর্থাৎ আমাদের পৃথিবী বা দেশ এটা হচ্ছে কি নিরক্ষরতা মুক্ত হতো বা এই অভিশাপ থেকে মুক্তি পেত। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। তো এখানে যদি আমরা প্রেজেন্ট দিতে চাই সেটাও সুযোগ আছে, কারণ এখানেও গ্যাপ আছে। ইফ দ্য চিলড্রেন প্লুরাল, গো হলে গোই হবে। ইফ দ্য অল চিলড্রেন, ইফ অল দ্য চিলড্রেন, ইফ অল দ্য চিলড্রেন গো, যদি সব চিলড্রেনরা স্কুলে যেত। দ্য কান্ট্রি, এই দেশ, তো হতে পারে উইল গেট রিড অফ, তখন মুক্তি পাবে। যদি যায় তাহলে মুক্তি পাবে। আবার যদি তুমি পাস্ট দিতে, যদি ওয়েন্ট যেত, তাহলে তখন কিন্তু উড গেট হবে। যদি ওয়েন্ট দিতে, কারণ দুইটা জায়গায় তোমার স্বাধীনতা রয়েছে, তুমি দুই ধরনেরই দিতে পারো। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা এটা ওপাশে ফিউচারও দিতে পারি, আবার পাস্ট হলে কিন্তু আমরা উড কুড মাইট আনতে পারি। তো যাই হোক, তুমি যেটা দাও আর কি। তো যদি প্রেজেন্টে করো তাহলে সব প্রেজেন্ট হবে। তা ধরো আমরা প্রেজেন্টেই করি, এটা আমরা ধরে নিলাম যে এটা প্রেজেন্টে হবে। ওকে, আচ্ছা। তো যাই হোক, টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে এগিয়ে নিতে, দ্য গভর্নমেন্ট, সরকার কি করে? স্পেন্ড ভার্বটা কি হবে বলো? হ্যাঁ, শুড স্পেন্ড বা মাস্ট স্পেন্ড দিয়ে হতে পারে। দেখো, মডাল ভার্ব অর্থ অনুসারে আনতে হয়, শুড ওয়ার্ডটা আনতে হবে, তারপর স্পেন্ড বসে যাবে। গভর্নমেন্টের উচিত শুড স্পেন্ড মোর মানি। সরকার যদি বেশি ব্যয় না করে তাহলে সবাই শিক্ষা গ্রহণ করতে পারবে না। যত বেশি সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে, তত বেশি শিক্ষার্থী বা ছেলেমেয়েরা শিখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। সাবসিডিস অর্থাৎ ভর্তুকি দিতে হবে। যেমন ভর্তুকি বলতে সরকার যে ধরনের সাপোর্ট করে সেগুলোকে সাবসিডিস বলে। মাস্ট ড্যাশ, এখন সাবসিডিস কি নিজে নিজেকে দিবে না কারো দ্বারা দেয়া হবে? যদি অ্যাক্টিভ হয় তাহলে মাস্ট মডালের পরে ভার্বের বেস ফর্ম হবে। আর যদি এটা প্যাসিভ হয়, যে সাবসিডি তো নিজে নিজেকে দিতে পারে না, সাবসিডি বা ভর্তুকি তো নিজে নিজেকে দিতে পারে না, মানুষের দ্বারা, সরকার দ্বারা দেয়া হবে, তাহলে সেক্ষেত্রে হবে মাস্ট বি গিভেন। বলো তো উত্তর কোনটা হবে? মাস্ট গিভ না মাস্ট বি গিভেন, কোনটা হবে উত্তর? আমি দেখতে চাই তোমরা উত্তর কি দাও। ইয়েস,
তোমাদের উত্তর সঠিক। সাবসিডিজ মাস্ট বি গিভেন, গিভেন। সাবসিডিজ তো নিজে নিজেকে হচ্ছে ভর্তুকি দেয় না, মানুষের দ্বারা বা সরকার দ্বারা দেয়া হয়। তাহলে মাস্ট বি, সাবসিডিজ মাস্ট বি গিভেন প্যাসিভ হবে, যে কোনো মডেল ভার্বে প্যাসিভ হলে অতিরিক্ত বি আসে, তাই না? ইন দ্য এডুকেশন সেক্টর, শিক্ষা ক্ষেত্রে অবশ্যই সাবসিডিজ বা ভর্তুকি দিতে হবে। টিচার্স, শিক্ষকদের ড্যাশ নিড টু ড্যাশ ট্রেন ফর গুড টিচিং, আসলেই শিক্ষকদের ট্রেনিং দিতে হবে কিভাবে পড়ালে একজন শিক্ষার্থীকে গড়ে নিতে পারে, তাই না? বলো তো এখানে, তাহলে এখানে টিচার্সের পরে তুমি কি দিবা, কোন ভার্ব দিবা বলো? ইয়েস, নিডই থাকবে। টিচার্স হলো প্লুরাল। টিচার্স কি? টিচার্স নিড টু ড্যাশ, টুর পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, এখানে কি ট্রেন, তো ট্রেনই থাকবে। টিচার্স নিড টু ট্রেন, ওখানেও কিন্তু নিড চেঞ্জ হয়নি, টিচার্স প্লুরাল। বলো উত্তর কোনটা হবে? যা আছে তাই, টুর পরে কি ভার্বের বেস ফর্মই হবে? কি হবে? না, প্যাসিভ হবে। টিচার্স নিড টু বি ট্রেন্ড। কারণ হচ্ছে টিচার কি নিজে নিজেকে ট্রেনিং দিবে না, তাকে ট্রেনিং দেয়া হবে, তাকে ট্রেনিং, এজন্য নিড ভার্বের পর এই যে আরেকটি আমরা, এটা টু হবে না, দেখো এখানে টিচার্স নিড তো হলো, এরপর টুর পরে কি ট্রেন, টু ট্রেন হবে? আসলে টু ট্রেন হবে না, কারণ টিচার তো নিজে নিজেকে ট্রেনিং দিবে না, এটা টিচারকে ট্রেনিং দেয়া হবে। তো এখানে নিডের পরে টু আসলে প্যাসিভের ক্ষেত্রে অতিরিক্ত বি আসবে এবং হবে নিড টু বি ট্রেন্ড, নিড টু বি ট্রেন্ড ফর গুড টিচিং, অর্থাৎ গুড টিচিংয়ের জন্য শিক্ষকের ট্রেনিং দরকার। তো শিক্ষককে ট্রেনিং দেওয়া হবে, এজন্য তো তোমরা যারা বলেছো যে বি ট্রেন্ড হবে, সেটাই সঠিক উত্তর। ওকে, কারণ শিক্ষককে ট্রেনিং দেওয়া হবে। প্যাসিভ হলে আমরা এক্ষেত্রে নিডের পরে টু ট্রেন বলবো না, টু বি ট্রেন্ড। ওকে, সবাই বুঝছো তো? আচ্ছা, ধন্যবাদ সকলকে। দেখো, দ্য পোর স্টুডেন্টস ক্যান, তো হতে পারে দ্য পোর স্টুডেন্টস ক্যান ব্রিং, আনতে পারে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। এখন ক্যান যদি এখানে অ্যাক্টিভ ফর্ম হয়, তাহলে তারপর ভার্বের বেস ফ্রম ব্রিং হতে পারত, কিন্তু পোর স্টুডেন্টস ক্যান ব্রিং, পোর স্টুডেন্টস কি নিজে নিজেই কাজটা করতেছে না প্যাসিভ হবে? তোমাদের উত্তর দিতে হবে এখনই। আমি তোমাদের কমেন্ট দেখতে চাই, দেখি বলো উত্তর কোনটা হবে। অনেকেরই উত্তর সঠিক। আচ্ছা, দেখো প্যাসিভ হবে, দ্য পোর স্টুডেন্টস ক্যান বি ব্রট, ব্রিং এর পাস্ট পার্টিসিপল কি হবে? ব্রট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, তাদেরকে আনা হবে, তারা তো নিজেরা ওই প্রোগ্রাম লঞ্চ করতে পারবে না। গরিব শিক্ষার্থীদেরকে ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময়ে শিক্ষা, এই প্রোগ্রামের আওতাভুক্ত করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দ্য পোর স্টুডেন্টস ক্যান বি ব্রট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। ক্লিয়ার? এবার আসো, উই ড্যাশ কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ড্যাশ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। ওকে, এটা একটা বড় সমস্যা আমাদের দেশে। অতি সম্প্রতিও দেখতেছো যে কুয়েটে হচ্ছে আমরা দেখেছি যে এটা একটা প্রযুক্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো এখানে হচ্ছে প্রকৌশলী, তোমরা দেখছো যে কুয়েট যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এই কুয়েটের এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে সন্ত্রাসী হামলা হয় এবং এখানে এক ধরনের ক্যাম্পাস ভায়োলেন্স হয়। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো, যে বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এই যে ব্যাপারগুলো হচ্ছে, এখানে আমরা দেখতেছি যে বুয়েটে তোমরা দেখছো যে আবরার হত্যা হলো। হ্যাঁ,
কুয়েটের কথা জানলে যে কিছুদিন আগেই এখানে বাইরের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা করছে, এই যে ক্যাম্পাস ভায়োলেন্স, এটা থেকেও হচ্ছে দেশকে মুক্ত করতে হবে, তাহলে এই প্রকৃত শিক্ষা অর্জন করা যাবে। তো তাহলে বলো তো এইচ নাম্বারটা কি করতে হবে, যে উই ড্যাশ কেয়ার দ্যাট, আমাদের মনে রাখতে হবে নো ইনস্টিটিউশন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন পলিটিক্যাল ক্লাসের জন্য বন্ধ না হয়। এবং আমরা স্টিল জানি যে এই কুয়েট নিয়ে বা এই বিশ্ববিদ্যালয়টা নিয়ে এখনো পর্যন্ত ক্লাস চলতেছে এবং দীর্ঘদিন যাবৎ হচ্ছে বন্ধ রয়েছে, এবং এই প্রতিষ্ঠানের কার্যক্রম আসলে স্বাভাবিক নেই। হ্যাঁ, তো যাই হোক, দেখো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নো ইনস্টিটিউশন ড্যাশ ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। তাহলে এইচ নাম্বার কি হবে, আই নাম্বার কি হবে বলো তোমরা। আমি দেখছি অনেকেই সঠিক বলতেছো, অনেকেই উত্তর দিয়েছো, এটা বলছো মাস্ট টেক। আসলে মাস্ট টেক হবে, মাস্টের পরে টেক ভার্বের বেস ফর্ম, মাস্ট টেক কেয়ার, অবশ্যই কেয়ার নিতে হবে। নো ইনস্টিটিউশন, কোনো ইনস্টিটিউশন, এখন ইনস্টিটিউশন কি নিজে নিজেকে ক্লোজ করবে না কারো দ্বারা ক্লোজ হয়ে যায়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো, আমি কমেন্ট দেখতে চাচ্ছি। অনেকেই কমেন্ট করছো, সঠিক উত্তর কি হবে? ইয়েস, ক্লোজেস, নো ইনস্টিটিউশন ক্লোজেস ডাউন। ইনস্টিটিউশন বন্ধ করার ব্যাপারটা এটা অ্যাক্টিভ ফর্ম, আর ইনস্টিটিউশন সিঙ্গুলার, তো আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়, তাহলে ক্লোজ হবে না ক্লোজেস হবে? ক্লোজেস হবে। হ্যাঁ, যাতে পলিটিক্যাল ক্লাসের কারণে, সংঘর্ষের কারণে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হয়, আর যেন কোনো আবরার হত্যা না হয়, আর কোনো ছাত্রকে জীবন দিতে না হয়। দেখো অল কনসার্নড, সকল কনসার্নডের কথা বলা হচ্ছে। বি মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার, বি মানে কি যে নাম্বার, তাহলে আর কনসাস, বলো তো উত্তর কোনটা হওয়া উচিত? আমি উত্তর দেখতে চাই। কি হবে এখানে? শুড বি হবে। অল কনসার্নড উচিত অর্থে শুড বি কনসাস অ্যাবাউট ইট, সকল উদ্বিগ্ন, সকল সচেতন মহলকে ব্যাপারে শুড বি কনসাস অফ ইট, এটার ব্যাপারে, অ্যাবাউট ইট, এটার ব্যাপারে অবশ্যই তৎপর থাকতে হবে, জানতে হবে। ইফ ইউ ক্যান নট, আমরা যদি, বলো ক্যান নটের পরে এখানে কিপ বেস ফর্ম হবে কিনা? পেস উইথ মানে খাপ খায় নেয়া, উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, আমরা যদি বর্তমান বিশ্বের সাথে খাপ খায় নিতে না পারি তাহলে আমরা আসলেই পিছনে পড়ে থাকবো। তো ইফের ঠিক পরে এখানে তাহলে কোন টেন্স, এবং এখানে আমরা কি দিব বলো? কে হবে, কে কি হবে, এল কি হবে? উই ড্যাশ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে থাকবো। কে এবং এল, কে এবং এল এর উত্তর কি হবে? ইয়েস, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের সাথে, বর্তমান বিশ্বের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে না পারি তাহলে আমরা পিছনে পড়ে থাকবো। তাহলে এটা ভবিষ্যৎ দেয়া যায়, অপর অংশ ফিউচার, উই লেগ বিহাইন্ড, উই উইল লেগ বিহাইন্ড, এটা রিয়েল উচ্চারণ বাহাইন্ড অবশ্য, উই উইল লেগ বাহাইন্ড, আমরা পিছনে পড়ে থাকবো। ওকে, বলছে ফর দিস, এটার জন্য উই হ্যাভ টু, আমাদেরকে ড্যাশ এনশিওর এডুকেশন, সুনিশ্চিত করতে হবে শিক্ষার ব্যাপারটা, ফর অল, সবার জন্য। সেট এ ব্রাইট প্রসপেক্ট, হ্যাঁ, একটা উজ্জ্বল একটা হচ্ছে আমাদের একটা দ্বার উন্মোচন করতে হবে। ফর ড্যাশ, এখন ফরের পরে ইমপ্লিমেন্টটা ওয়ার্ডটা রয়েছে, অল নেসেসারি স্টেপস, বলো তো এম উত্তর কি হবে, এন উত্তর কি হবে? লাস্টের দুইটা হ্যাভ টুর পরে আমরা কোন ওয়ার্ডটা দিব? এনশিওরই দিব না অন্য কিছু হবে? এখানে ফরের পরে ইমপ্লিমেন্টই হবে না উত্তর কি হবে? আমি কমেন্ট দেখতে চাই। এম এবং এন, এম এবং এন। দেখো এখানে অবশ্যই হ্যাভ টু মডেল ভার্ব, এরপরে এনশিওরের কথা আসছে। এটার জন্য উই হ্যাভ টু এনশিওর, আমাদের নিশ্চিত করতে হবে এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট ফর, এই যে ইমপ্লিমেন্ট ওয়ার্ডটার সাথে আমরা অবশ্যই আইএনজি যোগ করব। ইমপ্লিমেন্টিং, টু ব্যতীত প্রিপোজিশনের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপস, ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপস। আশা করি বুঝতে পেরেছ এবং আমরা দেখতে পারি উত্তর সঠিক হয়েছে। দেখো
অনেকেরই উত্তর সঠিক হয়েছে। আমরা এখন ন্যারেশন সলভ করতে পারি। তো তোমরা জানো যে আমাদের একটি গল্প রয়েছে, জেরি নামে একটি গল্প। জেরি হচ্ছে মাদার ইন দ্য ম্যানভেলে, তাই না? এটাতে আছে। তো জেরির গল্পটা কি ছিল বলছে, এখানে যেটা দিয়েছে, আই ক্যান চপ সাম উড টুডে, বলছে আমি আজকে কিছু কাটবো। এটা জেরি নামে ওই ছোট্ট বালকটা বলেছে, যে এতিম ছেলে সন্তান। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, বলছে এতিমখানা থেকে আমার তো একটা ছেলে আসার কথা, যে কাটার কথা, এটা লেখিকা বলতেছে। হ্যাঁ, তো এরপরে ওই জেরি বলতেছে আই অ্যাম দ্য বয়, বলছে আমি ওই ছেলে, যে এতিমখানা থেকে আসার কথা, আমি ওই ছেলে। পরে লেখিকা বলতেছে ইউ, তুমি, মানে এটা কিন্তু অনেকটা আশ্চর্য হয়েছে, ইউ দিয়েই জিজ্ঞাসা, মানে এটা আশ্চর্য, তুমি, বাট ইউ আর স্মল, তুমি তো অনেক ছোট, তুমি কি করে কাটবা, এটা লেখিকা বলেছে। এরপরে ওই ছেলেটা বলছে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, বলছে কাটার জন্য, চপিং উড কাটার জন্য সাইজ ম্যাটার না। ঠিক আছে, অনেক বড় মানুষও আছে কাটতে পারে না, কিন্তু আমি অনেক কাটতে পারি। হ্যাঁ, বলছে সাম অফ দ্য বিগ বয়েজ, কিছু কিছু বড় ছেলেরা আছে, ডোন্ট চপ উড, এরা কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি দীর্ঘদিন ধরে কাটতেছি। সেড জেরি টু দ্য রাইটার। তাহলে লেখিকা, এটা রাইটার মানে লেখকও হয়, কিন্তু মূলত উনি একজন লেখিকা ছিল। তো যাই হোক, নারী ছিল। তো এই জেরি ওই লেখিকাকে বলতেছে এই কথাগুলো। তো আমরা এটা পড়লাম। তো এখানে কি ছিল উত্তরটা আমরা দেখি তাহলে, যে মানে জেরি যেহেতু বলেছে যে আমি আজকে কাটতে চাই, তাহলে স্বাভাবিকভাবে টোল্ড। এরপরে দ্যাট, ওখানে ছিল আমি আজকে কাটবো, আই ক্যান চপ। আই বলতে, হি বলতে জেরি, ব্র্যাকেটে যে, ক্যান থাকলে আমরা কি দিই, কুড। এরপরে যা আছে তা, চপ সাম উড, আমরা জানি দিস থাকলে দ্যাট হয়। তো যদি টুডে বা দিস ডে থাকে, তাহলে দ্যাট ডে হতে পারে। আচ্ছা, তো বলছে বাট দ্য রাইটার সেইড, এখানে বাট ওয়ার্ডটা আমরা এভাবেও বলতে পারি যে হচ্ছে ইউ, তুমি কাটবা। হ্যাঁ, এই যে বিষয়টা ছিল, রাইটার সেইড, যে রাইটার হলো সি হবে, হি না দিলেও চলে, আমরা গল্পটা যেহেতু জানি। যে সে বলছে যে আমার একটা বাচ্চা, মানে আসার কথা, একটা ছেলে আসার কথা অরফানেজ থেকে। তাহলে কি হয়েছে, ওটা বলছে আই হ্যাভ, মানে সি লেখিকা, হ্যাভ থাকলে প্রেজেন্ট থাকলে পাস্ট, হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, মানে আই হ্যাভ ছিল, আই বলতে লেখিকার ক্ষেত্রে সি দেওয়া বেটার, হি দিলেও হবে, কিন্তু আমরা তো গল্পটা জানি সি, হ্যাভ থাকলে হ্যাড, আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, এই অংশে কোনো চেঞ্জ হবে না, কারণ এটা আসলে যেভাবে আছে ওইভাবেই থেকে যাবে। দেন তারপরে জেরি বলতেছে যে, জেরি রিপ্লাইড, প্রশ্নের উত্তরে বলেছে, রিপ্লাইড দিই আমরা দ্যাট, জেরি বলেছিল যে আই অ্যাম দ্য বয়, সে বলেছিল কি আই অ্যাম দ্য, তো আই বলতে কে, জেরি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে হলো হি ওয়াজ দ্য বয়, আমরা তো এটা বর্ণনা করতেছি, তাই না, প্রেজেন্ট থাকলে পাস্ট। তো এই যে বলছিলাম যে ইউ কথাটা ছিল, জাস্ট ইউ, বলছিল ইউ, তুমি, তা এর মানে হলো বিং অ্যাস্টনিস্ট, কি বললাম, বিং অ্যাস্টনিস্ট, যে আশ্চর্য হওয়ার কথা বলছে। কি বলছে, আশ্চর্য হওয়ার কথা বলছে, বিং অ্যাস্টনিস্ট, আশ্চর্য হয়ে। দ্য রাইটার আস্কড হিম, রাইটার তাকে বলেছিল যে, আস্কড হিম ইফ হি ওয়াজ দ্য বয়, হ্যাঁ, ইফ হি ওয়াজ দ্য বয়, যদি সে এই হলো সেই বালকটা হয়। অ্যান্ড কমেন্টেড দ্যাট, সে বলেছিল যে তুমি এই বালক, যে ইউ আর স্মল, কি বলছিল, ইউ আর স্মল। এখন ইউ বলতে কে, ওই বাচ্চাটা বা জেরি, ওই ছেলেটা। এবার ইউ আর বলতে প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে, পাস্ট ইনডিফিনিট, যে হি ওয়াজ স্মল। ওকে, তো কমেন্ট করেছে বা সেইড বললেও হবে, তবে কমেন্টেড ওয়ার্ডটা স্ট্যান্ডার্ড, তোমরা যেহেতু এইচএসসির একটু ভালোভাবে দিলে ভালো হয়। এরপর কি ছিল, আমরা দেখছিলাম ঠিক এই জায়গাটা, যে জেরি কি বলছিল, যে এই যে এখানে বলছে যে সাইজ ডাজ নট ম্যাটার, সাইজ কোনো ব্যাপার না কাটার জন্য, অনেক বড় বড় ছেলেরাও গাছ কাটতে পারে না।
এটা গাছ কাটা না, কাঠ কাটা হবে। তো কাঠ কাটতে পারে না, তো অর্থাৎ সাইজটা ফ্যাক্ট না। তাহলে সে কিন্তু অ্যাসুরেন্স দিয়েছে। তুমি যদি এসু টোল্ড বা সেইড না বলে অ্যাসুরড দাও, আশ্বস্ত করছে যে আপনি টেনশন করেন না, সাইজ ব্যাপার না, আমি অনেক বড় ছেলেরাও কাট কাটতে পারে না, আমি অনেক দিন ধরে কাট কাটতেছি, আমি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। হ্যাঁ, এই যে কথাটা বলছে তার মানে অ্যাসুরেন্স দিয়েছে, এটা দিলে বেটার। অ্যাট দিস জেরি, এটার কারণে জেরি অ্যাসুরড হিম অথবা হার, আমরা বলতে পারি যে হার বলতে পারি, ওই মহিলাকে রাইটারকে বলেছিল দ্যাট, বলেছিল সাইজ, সে বলেছিল ডাজ নট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট ডিড নট ম্যাটার চপিং উড। এরপর সে আবারও বলেছে যে অনেক বড় বড় ছেলেরাও কাট কাটতে পারে না। তো আমরা জানি একই ব্যক্তি পরপর দুইবার কথা বললে এখানে পরের অংশে অ্যাডেড দ্যাট হয়, তাহলে হি অ্যাডেড দ্যাট। এরপর কি হলো, সে বলেছে সাম অফ দ্য বিগ বয়েজ, বড় বড় বালকরাও এই ডোন্ট চপ বলেছে। তো ডোন্ট মানে এটা প্রেজেন্ট হলে পাস্ট, ডিডন্ট চপ উড। হ্যাঁ, সে ভালো তারা কাটতে পারে না, ভালো হবে তারা কাটতে পারে না। কিন্তু আমি, সে আবারও বলেছে, মানে আমরা জানি যে প্রথমবার যদি সে বলে আবার একই ব্যক্তি আবারও বলে, তাহলে আমরা অলসো অ্যাডেড দ্যাট বা ফার্দার অ্যাডেড দ্যাট ইউজ করি। এই জেরি আবারও বলেছে হি ফার্দার অ্যাডেড দ্যাট, যে আই হ্যাভ বিন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি অনেক দিন ধরে কাটতেছি। তো আই হ্যাভ বিন মানে আই বলতে জেরি, হি, এবং এটা প্রেজেন্ট পারফেক্ট, সরি এখানে হচ্ছে দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? ওকে, তাহলে এখানে হি হ্যাড বিন চপিং উড হবে। ওকে, অর্থাৎ এখানে আমরা দেখলাম যে আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম রয়েছে, যেটা এখানে আমরা দিতে পারি যে আই বলতে জেরি, জেরি বলতে হি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওখানে ছিল আই হ্যাভ বিন চপিং, তাহলে এটা হবে আই হ্যাড বিন বা হি হ্যাড বিন চপিং। আইয়ের জায়গায় হি হ্যাড বিন চপিং উড। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এগুলো দেখলাম, আসলে আমরা এরপর মডিফায়ার করব। আশা করি তোমরা মডিফায়ার সম্পর্কে ধারণা রাখো। মডিফায়ার তোমাদের জন্য খুব কঠিন হবে না ইনশাআল্লাহ। দেখো, তো এখানে আমরা প্রথমেই একটা দেখতে চাই, আসলে এই মডিফায়ারটা তোমাদের জন্য খুব কঠিন হবে না আশা করি। হ্যাঁ, তোমরা পারবে। তো দেখো, এখানে শুরুটা আমরা দেখি কিভাবে আছে। পিপুল অ্যারাউন্ড হচ্ছে ওয়ার জাস্ট ওয়াশিং অ্যাজ দ্য ড্যাশ বয় স্টার্টেড পোস্ট মডিফাই দ্য ভার্ব ইনটু দ্য ড্যাশ ক্যানেল। এখন লোকজন যারা আশেপাশে আছে তারা আসলে জাস্ট ওয়াশিং দেখতেছে, অ্যাজ দ্য ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন। তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। এই গল্পটা যারা জানে তারা জানে যে হচ্ছে ওয়াশিং অ্যাজ দ্য স্মল বয়, একটা ছোট্ট বালক, স্টার্টেড অ্যান্ড পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে আমরা এখানে কি বসাতে পারি? পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে আসলে কোন পার্টস অফ স্পিচ হয় বলো তো তোমরা? হ্যাঁ, অনেকেরই কমেন্ট দেখতে পাচ্ছি। এখানে আসলে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ পার্টিসিপল হতে পারে। এটা যে একটা ছোট্ট বালক কি হচ্ছে, ডুবে যাচ্ছে, ড্রন থেকে ড্রনিং, ভার প্লাস আইএনজি, ড্রনিং ইনটু দ্য ড্যাশ ক্যানেল। এখন প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে কোন ধরনের ক্যানেল বলো তো? রাস্তার পাশেই লোকজন দেখতেছে, তাহলে বলা যেতে পারে, হ্যাঁ উত্তর হয়েছে তোমাদের রোড সাইড ক্যানেল। রাস্তার পাশে আমরা অনেক ক্ষেত্রে দেখি রোড সাইড ক্যাফে, এরকম একটা নাম আছে সম্ভবত। তো আমি এই ক্লাসে এটা বলার কারণে এটা এই রেস্টুরেন্টের তো বিজ্ঞাপন হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, এরকম রাস্তার সাইডে একটা ক্যানেল বা খালে একটা ছেলে ডুবে যাচ্ছে। দেন দ্য ট্রাফিক কনস্টেবল যিনি ছিলেন উনি আসলেন ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। তো ভার প্লাস আইএনজির কথা আমরা এখানে বলতে পারি। আমরা প্রেজেন্ট পার্টিসিপল ভার প্লাস আইএনজি ডিতে কি দিব দেখো,
এবং নো টাইম সে কি করলো, হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, সে ওই ছেলেটাকে বাঁচানোর জন্য, ছোট্ট বালকটাকে বাঁচানোর জন্য সে ক্যানেলে ঝাঁপ দিল। কে? ট্রাফিক কনস্টেবল, উনি হচ্ছে ঝাঁপ দিলেন। বলো তো উত্তর কি হতে পারে? ডি নাম্বারের উত্তর কি হবে? ডি। ইয়েস, ওয়েস্টিং নো টাইম। গুড, উত্তর সঠিক। ওয়েস্টিং নো টাইম, ভার প্লাস আইএনজি। ওয়েস্টিং নো টাইম, উনি আর কোনো সময় ব্যয় করলো না, দেখতেছে ছেলেটা ডুবে যাচ্ছে, তো উনি ওয়েস্টিং নো টাইম, কোনো সময় ব্যয় না করে, যে ভার প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, তো ওয়েস্টিং নো টাইম, কোনো সময় ব্যয় না করে, হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, উনি কি করছে? ক্যানেল বা খালে লাফ দিয়েছে। ওকে, দ্য ড্যাশ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ, হিজ হলো পজিটিভ ফর্ম, তারপরে আমরা একটা নাউন দিতে পারি, আমরা হিজ ড্যাশ লাইফ, লাইফ হলো নাউন, তো প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ হবে এফ নাম্বারে, আর দা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে আর নাউনের পূর্বে প্রি মডিফাই দ্য নাউন, এখানেও একটা অ্যাডজেক্টিভ হবে। কি হতে পারে? ই আর এফ এ। এই কনস্টেবলটা কেমন ছিল, এবং সে তার জীবন, তার নিজের জীবন নিয়ে সে ভাবেনি, সে বাচ্চাটার জীবন রক্ষা করার জন্য ওয়েস্টিং নো টাইম, কোনো সময় ব্যয় না করেই সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখেছে। বলো তো তাহলে কি হবে? ই আর এফ, ই এবং এফ এর উত্তর বলো তো। কারো কারো উত্তর ভুল হচ্ছে। ই এবং এফ, দেখো অবশ্যই এটা দেয়া যেতে পারে, কেউ কেউ দিয়েছ ব্রেভ, দ্য ব্রেভ কনস্টেবল, আসলেই সে সাহসী, যে জীবন বাজি রেখে একটা বাচ্চার জীবন বাঁচানোর জন্য সে একটা খালে লাফ দিতে পারে, অবশ্যই সে সাহসী। তাহলে একটা অ্যাডজেক্টিভ দেওয়া যেতে পারে যে দ্য ব্রেভ কনস্টেবল, নাকি? এই সাহসী কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ, তার, আমি বাংলায় বলে দিয়েছিলাম, হিজ ওন লাইফ, তার নিজের জীবন নিয়ে সে ভাবেনি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, নিজের ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, হিজ ওন লাইফ, তার নিজের জীবন নিয়ে ভাবেনি। হি ওয়াজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টেন্সিফায়ার মানে আমরা কি শিখছিলাম? সাধারণত কি হয়? এক্সট্রিমলি, ভেরি, তবে ভেরি ওয়ার্ডটাই বেশি আসে, তাই না? ইন্টেন্সিফায়ার মানে আমরা অনেক ক্ষেত্রে ভেরি ওয়ার্ডটা ইউজ করি। হি ওয়াজ ভেরি কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ, সে তার জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করছে। পিপুল ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন, দেখো তো এটা কি হবে উত্তর? বাই দ্য ক্যানেল প্রেজড হিম, লোকজন সব জড়ো হয়েছে তার প্রশংসা করার জন্য। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে? কি হতে পারে? এইস এবং আই নাম্বার, এইস এবং আই নাম্বারের উত্তর কি হতে পারে বলো? এইস এবং আই নাম্বার, দেখো এখানে পোস্ট মডিফাই দ্য নাউন, তো পিপল, এরপরে পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে ভার প্লাস আইএনজি হতে পারে, স্ট্যান্ড থেকে স্ট্যান্ডিং হতে পারে। কি হতে পারে? স্ট্যান্ডিং। তার পাশে দাঁড়ালো, বাই দ্য ক্যানেল, তার হচ্ছে পাশে দাঁড়াইছে, ক্যানেলের পাশে আসছে। প্রেজড হিম, তাকে অনেক প্রশংসা করছে, তাহলে আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে হাইলি দিতে পারি, যে তাকে অনেক প্রশংসা করছে, হাইলি তাকে অ্যাপ্রিসিয়েট করছে। ওকে, বলছে দিস টাইপ অফ পারসন, এই ধরনের লোক, ইজ এ মডেল ড্যাশ, কি হবে? হ্যাঁ, ইয়েস, পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে একটা ফ্রেজও আমরা দিতে পারি, আমরা বলতে পারি ফর দ্য সোসাইটি, ফর দ্য সোসাইটি, আমাদের সমাজের জন্য। এই ধরনের মানুষ যারা জীবন বাজি রেখে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়ে, তারা আসলে এই সমাজের রোল মডেল, তারা ফর দ্য সোসাইটি, সমাজের জন্য আশীর্বাদ, এরাই আসলে প্রকৃত বীর।
এই যে 24-এর আন্দোলনে তোমরা যারা রাজপথে ছিলে, যারা সহযোগিতা করেছো, বিভিন্নভাবে ভূমিকা রাখছো, ইউ আর দ্য রিয়েল হিরো। ওকে, তো ঠিক আছে, আমরা এগুলো দেখতে পারি, আমাদের উত্তরগুলো মেলাতে পারি। অনেকেরই বিভিন্ন উত্তর দিয়েছো, আমি হয়তো হাইলি বলছি, তুমি গ্রেটলি চেয়ারফুলি বলেছো, হবে একাধিক উত্তর হতে পারে। আমি স্ট্যান্ডিং বলছি, তুমি হয়তো সিটিং লিখছো, অথবা তোমার অন্য একটা উত্তর ছিল, এটা হতে পারে, এখানে একাধিক উত্তর হতে পারে। তোমাদের উত্তর হয়েছে মনে হচ্ছে। আমরা এখন একটু কানেক্টর দেখতে পারি, কানেক্টর আমরা দেখতে পারি। দেখো এখানে 7 নম্বরে যে কানেক্টর রয়েছে, দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস, একটা হচ্ছে বইয়ের গ্রেটনেস ডিপেন্ডস অন কিসের উপরে? অ্যাক্সেসিবিলিটি অ্যামাং দ্য রিডার্স। কিন্তু এখানে অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে আমরা এই ওয়ার্ডটা দিতে পারি, অ্যাকচুয়ালি অন দ্য অ্যাক্সেসিবিলিটি অ্যামাং দ্য রিডার্স। বলতে একটা বই কত ভালো, একজন বললো আমার বই সেরা, তো এটা আসলে সে সেরা বললে হবে না, এটা ডিপেন্ড করবে পাঠক যদি বলে ভালো তাহলেই সেটা ভালো। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। এরপর দেখো আমরা পরের লাইনে যাই। দেখো তো, ড্যাশ উই রিড এ বুক, যদি আমরা একটা বই পড়ি তাহলে এখানে কি হতে পারে, অথবা যখন আমরা পড়ি, ইয়েস, ইফ হতে পারে। এখানে কি হতে পারে, ইফ বা হোয়েনও দেওয়া যায়, ইফই দাও, ইফ উই রিড এ বুক, আমরা যদি একটা বই পড়ি তা কি হতে পারে? এরপরেরটা, ড্যাশ ওয়ান্স উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, এটার মধ্যে আমরা অনেক কিছু ডিসকভার করি, আবিষ্কার করতে পারি। বলো, এখন বলো সির অপশানে কি হবে, উত্তর কি হতে পারে? আমি কমেন্ট দেখতেছি, জাস্ট ওয়ান্স হতে পারে। আমরা যদি একবারও পড়ি, একবার, শুধুমাত্র একবার পড়ি, জাস্ট ওয়ার্ডটা ইউজ করি, উই রিড এ বুক জাস্ট ওয়ান্স, একবারও পড়ি, উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, এটার মধ্যে আমরা অনেক কিছু পাই। জাস্ট ওয়ান্স, জাস্ট ওয়ার্ডটা এখানে ইউজ করা যেতে পারে। বলছে ড্যাশ বেজিং অন রিডিং, আমরা এই পড়ার উপরে ভিত্তি করে, উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, আমরা জাস্ট একবার একটা বই একবার একটু হালকা পড়লাম, পড়েই আসলে এটার জাজমেন্ট করতে পারি না বইটা মানসম্মত কি মানসম্মত নয়। তাহলে এখানে কি হতে পারে, ডির উত্তর কি হতে পারে? আমি কমেন্ট দেখতে চাই, ডির উত্তর কি হতে পারে? ইয়েস, এটা হবে বাট। কি হবে? বাট। বাট কিন্তু এখানে বলেছে পজিটিভ, আমরা অনেক কিছু আবিষ্কার করি, বাট বিপরীত বোঝাচ্ছে, জন্য আমরা শিখছিলাম যে বাট দিব, বাট কিন্তু বেজিং অন ওয়ান রিডিং, শুধুমাত্র একটা রিডিং এর উপর ভিত্তি করে, উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, বলছে আমরা ওই বইয়ের স্ট্যান্ডার্ড বা মান নিয়ে আমরা কথা বলতে পারি না। জাস্ট আমাদের মনে রাখতে হবে যে এটা একটা বই, আসলে খুব ভালোভাবে পড়ে তারপরে বই সম্পর্কে রিভিউ দেওয়া উচিত বা মূল্যায়ন করা উচিত। ই নাম্বার দেখো, ড্যাশ এ বুক ইজ প্রেজড, একটা বই প্রশংসিত হয়। এই দেখো ই নাম্বারের উত্তর কি হবে? ড্যাশ উই হ্যাভ নো ডাউট, আমাদের কোনো সন্দেহ নেই, অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, যদি ওই বইটা আসলে আমরা খুব বেটার মনে করি, আমরা যদি দেখি যে অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, আমরা যদি একটা বইয়ের কোনো প্রশংসা পাই, তো প্রশংসা পেলে আমরা এক্ষেত্রে ধরেই নিতে পারি বইটা ভালো হতে পারে। তো এখানে আসো ই নাম্বার, এ বুক ইজ প্রেজড, এফ নাম্বার, ই এবং এফ, দেখো তো ই এবং এফ নাম্বার, উত্তর কি হবে? ই এবং এফ, আমি অনেক উত্তর পাচ্ছি, হতে পারে বলছে যে ইফ এ বুক ইজ প্রেজড, অথবা হোয়েনও দিতে পারো, হোয়েন এ বুক ইজ প্রেজড, যখন একটা বই প্রশংসিত হয়। ঠিক আছে, এটা আমরা এফ নাম্বার, হ্যাঁ আমরা হাইলি দিতে পারি, খুব বেশি প্রশংসা যখন হয়। উই হ্যাভ নো ডাউট, আমাদের কোনো ডাউট থাকে না অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, অবশ্যই বইটা ভালো, আমরা ধরে নিই। ড্যাশ দ্য ফার্স্ট রিডিং, প্রথম পড়াতেই, ড্যাশ জিতে উত্তর কি হবে? দেখো, উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, আমরা একটা বইকে নাও বুঝতে পারি, প্রথম পড়াতেই আসলে আমরা অন্তর্নিহিত বিষয়গুলো ভালোভাবে নাও বুঝতে পারি, একাধিকবার পড়া লাগতে পারে,
বাট ইফ ইট ইজ রেড মোর দ্যান ওয়ান্স, এটা একবারে বেশি পড়া হয়। উই উইল সি, দেখো তো এইসের উত্তর কি হবে? ড্যাশ ইট, দেখবো যে ইট ওয়াজ রেড ড্যাশ প্রেজড। দেখো GHI একসাথে উত্তর দিতে হবে, দিতে পারবা? কি হতে পারে বলো, জির উত্তর কি হতে পারে? জি হলো, হতে পারে অনলি থ্রো দ্য ফার্স্ট রিডিং। হ্যাঁ হতে পারে, শুধুমাত্র অনলি থ্রো দ্য ফার্স্ট রিডিং, প্রথমবার পড়ে। ওকে, ঠিক আছে। উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, একটা বই ভালো নাই বুঝতে পারি। বাট ইফ ইট ইজ রেড মোর দ্যান ওয়ান্স, এটা যদি একবারে বেশি পড়া হয়, উই উইল সি, আমরা দেখব। বলো তাহলে এইচ নাম্বারটা কি হবে? এইচ, সাতের এইচ। ইয়েস, কেন অর্থে হোয়াই আসতে পারে, হোয়াই ইট ওয়াজ রেড। এটা কেন বারবার পড়া হচ্ছে? আই নাম্বার কি হবে তাহলে? আই, হ্যাঁ এটা আবারও হাইলি ইউজ করতে পারো। ইট ওয়াজ রেড হাইলি প্রেজড, এটা কেন এত বেশি প্রশংসা করা হচ্ছে, এই বইয়ের মধ্যে আসলেই কি আছে, এটা একাধিকবার পড়লে তারপর বোঝা যাবে। সো দ্য গ্রেট বুকস আর, বলছে ওই গ্রেট বইগুলো হচ্ছে ওই বই, দোস যেগুলো কি হতে পারে, যে নাম্বার হ্যাভ পাস দ্য টেস্ট অফ টাইম। এখানে যে নাম্বারের উত্তর কি হবে? সাতের যে। আই নাম্বারের উত্তর বলেছিলে তোমরা হোয়াই ইট ওয়াজ রেড অ্যান্ড প্রেজড। তোমরা দেখো যে বাট ইফ ইট ইজ রেড মোর দ্যান ওয়ান্স, এটা যদি একবারের বেশি পড়া হয়, উই উইল সি, তখন আমরা দেখব। বলো এটার উত্তর কি হতে পারে? ইয়েস, হোয়াই ইট ওয়াজ রিড। এটা কেন হোয়াই ইট ওয়াজ রেড, এটা কেন পড়া হচ্ছে? অ্যান্ড প্রেজড, এবং প্রশংসিত করা হচ্ছে বা প্রশংসা করা হচ্ছে। ওকে, দেখো নেক্সট। সো দ্য গ্রেট বুকস আর দোজ, বলছে বড় বড় বইগুলো, গ্রেট বইগুলো হচ্ছে ওই বইগুলো ড্যাশ হ্যাভ পাস দ্য টেস্ট অফ টাইম। তাহলে যে নাম্বারের উত্তর কি হতে পারে বলো তোমরা? যে নাম্বারের উত্তর কি হতে পারে? অনেকের উত্তর সঠিক। এটা বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণত হুইজ ব্যবহার করে থাকি, হুইজ হ্যাভ পাস দ্য টেস্ট অফ টাইম। ওকে, ব্যক্তির ক্ষেত্রে আমরা কি দিই? হু, আর বস্তুর ক্ষেত্রে হুইজ। ওকে ফাইন। এরপরে আচ্ছা দেখো, ড্যাশ দ্য আপিল অফ এ গ্রেট বুক ডাজ নট ডিক্রিজ। এই দেখো, এটা ইতিবাচক কথা। এর পরেরটা বলছে দ্য আপিল, যে এর যে আবেদন, এটার যে অবস্থান, অফ এ গ্রেট বুক, একটা ভালো বইয়ের, ডাজ নট ডিক্রিজ, কমে যায় না। ওকে, তো এই যে এটা বিপরীত অর্থ আসার কারণে এখানে আমরা বাট ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? কে নাম্বারে, সাতের কেতে আমরা কি দিতে পারি? বাট। অথবা যদি তুমি মনে করো যে এটা বিপরীত দিচ্ছ না, বিপরীত মতো অর্থ মনে হচ্ছে না, তুমি বাট না দিয়ে এখানে ইনফ্যাক্টও দিতে পারো। যে প্রকৃতপক্ষে কি বিভিন্ন উত্তর হয় তোমরা জানো, আমি যেগুলো উত্তর দিয়েছি এ বাদেও বিকল্প উত্তর হতে পারে। ইনফ্যাক্ট দ্য আপিল অফ এ গ্রেট বুক ডাজ নট ডিক্রিজ, প্রকৃতপক্ষে একটি বড় বইয়ের বা হচ্ছে যে এ ধরনের সুনামধন্য বইগুলোর আপিল বা আবেদন বা অবস্থান, এটা কখনো কমে যায় না। এল নাম্বার দেখো, হ্যাঁ, ড্যাশ দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ট ড্যাশ টাইম পাসেস। অনেক সময় হয় কালের আবর্তনে ওই বইটাই আবার নতুন মনে হয়। হ্যাঁ, তো এল নাম্বার আর এম নাম্বারে কি হবে বলো তো? কমেন্ট প্লিজ। এল এবং এম
কি হবে এল এবং হচ্ছে এম নাম্বার। ইয়েস, এখানে রেদার হতে পারে, বরং দ্য গ্রেটনেস অফ দ্য বুক, বইয়ের যে গ্রেটনেসটা, ইজ নিউলি ফেল্ট, হ্যাঁ, নতুন মনে হয়, ড্যাশ টাইম পাসেস। তাহলে এম নাম্বারের উত্তর কি হবে বলো? টাইম পাসেস, কালের আবর্তনে সময় চলে গেলে। হোয়েন টাইম পাসেস, যখন সময় চলে যায় বা একটা পর্যায়ে দীর্ঘদিন সময় পার হয়ে যায়, এটা আবার নতুন নতুন মনে হয়। মানে বই, এক কথায় যে বইগুলো ঐতিহাসিক বই, খুব ভালো বই, খুব প্রশংসিত হয়, এগুলো কখনো তার আবেদন বা আপিল এটা হারিয়ে ফেলে না। ওকে, লাস্ট অপশান এই টপিকের এন নাম্বার ড্যাশ এ গ্রেট বুক, একটা ভালো বই, বড় মাপের বই, যেগুলো বিখ্যাত বই, ইজ ওয়াইডলি রিড, এটা বিরাট আকারে বিস্তারিত হবে, বুঝে বুঝে পড়তে হবে, অ্যান্ড রিড, আবার পড়তে হবে, বাই পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। তাহলে লাস্ট অপশান এন নাম্বার কি হতে পারে? এন এর উত্তর কি হতে পারে? এন, আমরা সুতরাং বা তাই অর্থে এখানে সো দিতে পারি। সুতরাং, সো, ফাইনালি, এই ওয়ার্ডগুলো আমরা দিতে পারি। সুতরাং, সো, যে আমাদের উচিত হচ্ছে এই বিখ্যাত বইগুলো বারবার পড়া। ঠিক আছে? ওকে, দেখো আমরা সিনোনিম অ্যান্টোনিম দেখতে পারি। এখানে যে ইয়েগুলো আছে এগুলো সহজ। অপটিমিস্টিক মানে আশাবাদী, তো এর অ্যান্টোনিম পেসিমিস্টিক হবে। সাকসেস, সফলতা, এর হচ্ছে অ্যান্টোনিম দিতে হবে। হার্ড, কঠিন, এটার সিনোনিম ডিফিকাল্ট হতে পারে। গাইডলাইনের সিনোনিম চেয়েছে, এগুলো সহজ, বাট ভোকাবসে মার্কস পাওয়া দরকার। এবং তোমরা জানো এখানে কিন্তু 14টা অপশানে 7 মার্ক থাকবে তোমাদের। সুতরাং তোমরা এই ওয়ার্ডগুলোর প্রিভিয়াস ইয়ারের, বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো এবং ইম্পর্টেন্ট যে প্র্যাকটিসগুলো রয়েছে, এগুলো ভালোভাবে করবে, কারণ এখানে 7টা মার্ক তোমাকে ভোকাবসে ভালো করতে হবে। আচ্ছা, আমরা দেখতে পারি একটু পাংচুয়েশন দেখতে পারি। পাংচুয়েশন তো খুব সহজ, হ্যাঁ। তো দেখো এখানে বলছে হোয়াট আর ইউ ডুইং রানা, তো এখানে রানা আছে, আর এখানে ওয়ার্ড দিয়ে শুরু একটা জিজ্ঞাসা হবে কিনা দাও তো দেখি, তোমরা লেখার চেষ্টা করো কোনটা হবে। আই এম রিডিং এ লেটার, তো বাক্যের শেষে একটা ফুল স্টপ হতে পারে কিনা। লেটার, এখানে জিজ্ঞাসা আছে। ফ্রম হোম, এখানে কোনো চিহ্ন হওয়া উচিত কিনা। ইটস ফ্রম মাই পেন ফ্রেন্ড, হ্যাঁ, আমার হচ্ছে বিদেশি বন্ধুর কাছ থেকে আসছে। শি, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে কিনা। ঠিক আছে, ধরে নাও আমি এমনিতেই দিচ্ছি, শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, হার নেমস লুসি, তা হার নেমস লুসি, এখানে কোনো কমা টমা হতে পারে। হাউ ওল্ড ইজ শি, তা হাউ দিয়ে শুরু, এখানে একটা জিজ্ঞাসা হবে কিনা। হ্যাঁ, হতে পারে। আসলে ডায়লগের যে পাংচুয়েশন, এটা বেশ সহজই হয়। 16, তো এখন 16-এর পরে কিছু একটা হবে না, একটা কমা ফুল স্টপ হওয়া উচিত না, ভাবতে হবে। দ্য সেম অ্যাজ আস, আমাদের মতো। আচ্ছা, শি লিভস ইন সিডনি, তো সিডনির পরে কমা, কমা হবে কিনা, আসলে ফুল স্টপ হবে কিনা। সিডনি হোয়াটস দ্যাট, তো এখানে কোনো একটা চিহ্ন হওয়া উচিত। ইটস, ইটসের এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে কিনা। এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া, হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে কিনা, হাউ দিয়ে শুরু। এ লুসি হ্যাজ সেন্ট মি এ পিকচার অফ ইট, ক্যান দিয়ে শুরু, শেষে একটা জিজ্ঞাসা হবে কিনা। হ্যাঁ, ইয়েস, কমা আছে, হেয়ার ইট ইজ, আর কোথাও কোনো ভুল আছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, আসলেই ভুল ছিল। এই সম্বোধন বা ভোকেটিভের পূর্বে একটা কমা হবে, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে বাক্যের শেষে ফুল স্টপ। এখানে লেটারের পরে জিজ্ঞাসা ঠিক আছে, কিন্তু ফ্রম হোম সেটাও তো প্রশ্ন, সেখানে একটা কি হওয়ার কথা, একটা জিজ্ঞাসা চিহ্ন হওয়ার কথা। এটা পারো তোমরা। আর এই শি অ্যাপোস্ট্রফি এস হওয়ার কথা না। আর হার নেম লুসি না, হার নেমস লুসি না, হার নেম ইজ, নেম ইজ বলতে নেমস অ্যাপোস্ট্রফি এস। আচ্ছা, হাউ ওল্ড ইজ শি, সেখানে একটা জিজ্ঞাসা হওয়ার কথা না। আচ্ছা, 16, এটা দিয়ে একটা বাক্য শুরু হয়েছে, 16-এর পরেই ফুল স্টপ হবে। ক্লিয়ার? এরপরে সিডনি, এই কথাটার পরে তো জিজ্ঞাসা। আর হোয়াটস
দ্যাট, এটাও তো প্রশ্নবোধক, তাহলে অবশ্যই এটার পরে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। কি দিতে হবে? জিজ্ঞাসা চিহ্ন। আর ইটস বলতে ইট ইজ, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস লাগবে। হ্যাঁ, আর হাউ দিয়ে শুরু হয়েছে, শেষে একটা জিজ্ঞাসা হবে না? এখানে ক্যান দিয়ে শুরু হয়েছে, শেষে একটা কি হবে? একইভাবে এখানে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে যে ইউ সি ইট লুকস ভেরি নাইস ডাজন্ট ইট, ট্যাগ কোশ্চেনে আমরা শেষে, এটা ট্যাগ কোশ্চেন হয়েছে, ট্যাগ কোশ্চেনের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন হওয়া উচিত না? তাই তো? আচ্ছা, এগুলো তোমরা পারো, এজন্য আমরা দ্রুত দেখলাম। আর এই যে মুখস্থ পড়া যেগুলো আছে, বোর্ড কোশ্চেন যেগুলো আছে, এগুলো তোমরা ভালো করে দেখবা। তোমাদের সাথে আজকের ক্লাসটা খুবই ভালো লাগার ছিল। তোমাদের সকলের সহযোগিতা পেয়েছি, সকলের রেসপন্স খুব ভালো ছিল। ফোকাস পরিবারের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।